যে অর্গানিক ফাংশনাল গ্রুপে আইডেন্টিফিকেশন আছে আমাদের সিলেবাসে ক্লাস 12 এ, সেগুলো আমরা একে একে দেখে নেব যে কিভাবে সেগুলো রেসপন্স করে, কি করে আমাদের তাদের আইডেন্টিফাই করতে পারবো, সেগুলো আমরা চলো দেখি। তাহলে ফার্স্ট আমি তোমাদের বলবো অ্যালডিহাইড এবং কিটোনের আইডেন্টিফিকেশন। তোমরা জানো যে অ্যালডিহাইড বা কিটোন দুটোর মধ্যে কি থাকে, কার্বনিক গ্রুপ উপস্থিত, অর্থাৎ সিও গ্রুপ উপস্থিত। এবং এই সিও গ্রুপ উপস্থিত থাকার জন্য একে আইডেন্টিফাই করার জন্য যেটা ব্যবহার করা হয়, খুব পরিচিত নাম তোমরা জানো, ডিএনএ, যাকে ব্রাডিস রিয়েজেন্ট বলা হয়। পুরো নাম 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই কম্পাউন্ডটার সাথে যদি তুমি অ্যালডিহাইড কিটোন যারই রিঅ্যাকশন করো না কেন, সেখানে কি পাবে, সেখানে একটা তোমরা রেড অথবা অরেঞ্জ প্রেসিপিটেট পাবে। তো যার দ্বারা আমরা কি বুঝতে পারবো যে সেখানে কার্বনিক গ্রুপ আছে। অ্যালডিহাইড বা কিটোন সেটা কিন্তু বুঝতে পারবো না, আমরা বুঝতে পারবো শুধুমাত্র কি সেখানে কার্বনিক গ্রুপ উপস্থিত। তো আমরা এটাকে আইডেন্টিফাই করার জন্য একটা টেস্ট করি। তো দেখো এটা হলো ডিএনএ 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তো এখানে আমি একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা ডিএনপি সলিউশন নিচ্ছি, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, কিছুটা আমরা ডিএনপি নিচ্ছি। এবার এর সাথে আমরা একটা অ্যালডিহাইড বা কিটোনের রিঅ্যাকশন করিয়ে দেখব যে কিভাবে রেসপন্স হয়। চলো দেখি। তাহলে আমরা অ্যালডিহাইড বা কিটোনটা বোঝার জন্য আমরা এখানে একটা অ্যাভেলেবেল একটা জিনিস নিয়েছি, এটা খুব পরিচিত, যার গন্ধটা তো তোমাদের এখান থেকে পাওয়ানো সম্ভব নয়, ভ্যানিলিন নেওয়া হয়েছে। যেখানে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত, একটা ভ্যানিলিন, এটা হচ্ছে তোমরা দেখতে পাবে এটার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত। তো এটা অবশ্যই আমরা কার সাথে রেসপন্স করবে, ডিএনপির সাথে রেসপন্স করার কথা। যেটা তোমরা ভ্যানিলা পাউডার, অর্থাৎ বিভিন্ন আইসক্রিম বা বিভিন্ন কেকে তোমরা যেটা ভ্যানিলা ফ্লেভার পাও, এখানে কিন্তু সেই গন্ধটা পাওয়া যাবে। তো আমরা সেটাকে চলো দেখে নিই যে কীভাবে রিঅ্যাক্ট করবে। তো আমি আবারও বলছি, দেখো তোমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে যে অর্গ্যানিক যে রিঅ্যাকশনগুলো করব, অর্গ্যানিক মোস্ট অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড আর সলিউবল ইন অর্গ্যানিক সলভেন্ট, এগুলো কিন্তু ওয়াটার সলিউবল নয়, পড়েছিলে ছোটবেলায়। তো অর্গ্যানিক সলভেন্ট কি, সেটা হতে পারে ইথানল, হতে পারে মিথানল, হতে পারে অ্যাসিটোন, এক্সেট্রা। তো আমরা এখানে ইথানল আমাদের অ্যাভেলেবল জিনিস, তার মধ্যে আমরা এই অ্যালডিহাইডটাকে, কারণ অ্যালডিহাইড কিন্তু জলে মিশবে না, তাই জন্য আমরা অ্যালডিহাইড বা কিটোনকে কিসে মেশাচ্ছি, আমরা ইথানল সলিউশনে মেশাচ্ছি। চলো তাহলে দেখে নিয়ে যাক। তাহলে আমরা টেস্ট টিউবের মধ্যে একটু ইথানল নিলাম এবং তার মধ্যে আমরা এই অ্যালডিহাইডকে নিচ্ছি। অ্যালডিহাইডটাকে ডিসলভ করলাম। দেখো অ্যালডিহাইডটা কিন্তু পুরোপুরি এর মধ্যে ডিসলভ হয়ে গেছে, কারণ এটা কিন্তু একটা অর্গ্যানিক সলভেন্ট, ইথানল, ইথাইল আয়ন, ওই জন্য কিন্তু এটা ডিসলভ করে গেছে। এবার আমরা আগে আমরা কি লিখেছি বলো, এখানে ডিএনপি সলিউশন লিখেছি। ডিএনপি সলিউশনে দেখো আমি মেশানোর আগে কি পরিস্থিতি রয়েছে, দেখো কোনো কালার কিন্তু নেই, কোনো প্রেসিপিটেট নেই, একটা কালার সলিউশন দেখতে পাচ্ছ। তো আমরা দেখি এটাকে মেশালে কি হয়। দেখো সুন্দর একটা প্রেসিপিটেট তৈরি হলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আগে যে কালারটা ছিল, এখন দেখো একটা অধক্ষেপ তৈরি হয়েছে, একটা প্রেসিপিটেট তৈরি হয়েছে। এই প্রেসিপিটেটটা কিসের প্রেসিপিটেট, এটা কিসের অধক্ষেপ, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ছিল। এখানে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে, যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, যার কখনো কখনো অরেঞ্জ প্রেসিপিটেট পাবে, কখনো কখনো রেড প্রেসিপিটেট পাবে, ডিপেন্ড করবে কিসের উপর, যে অ্যালডিহাইড বা কিটোনটা কি। তাই এটা কিন্তু অ্যালডিহাইড কিটোন দুজনেই কিন্তু রেসপন্স করবে, অ্যালডিহাইড বা কিটোন যাই থাকুক না কেন, দুজনেই কিন্তু এখানে রেসপন্স করবে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা অ্যালডিহাইড না কিটোন, কেন অ্যালডিহাইড কিটোন তো দুজনেই এর মধ্যে রেসপন্স করবে, তার মানে অ্যালডিহাইড না কিটোন আমরা বুঝবো কি করে? তার জন্য দুটো পরিচিত টেস্ট আছে, তোমরা হয়তো থিওরিতে পড়েছো। একটা হচ্ছে ফেলিং সলিউশনের সাথে, আর একটা হচ্ছে টলেন্সের সাথে। আমরা এখানে শুধু আজকে ফেলিংটা দেখবো, যে ফেলিং সলিউশনের সাথে যদি অ্যালডিহাইডের রিঅ্যাকশন হয়, কিটোন কিন্তু ওখানে রিঅ্যাকশন করবে না, তাহলে কিরকম ঘটনা হয়।
তো ফেলিং সলিউশনটা কি একটু বলে দিই, তোমরা জানো তবু বলে দিই। ফেলিং সলিউশন হচ্ছে ফেলিং এ এবং ফেলিং বি দুটো সমায়তনীয় মিশ্রণ। ইকুই ভলিউম যদি আমরা দুটোকে নিই, সেটাকে মেশাই, তাহলে আমরা কি পাবো? ফেলিং এ এবং ফেলিং বি কে যদি ইকুয়ালি নিই তাহলে আমরা ফেলিং সলিউশন পাবো। এবার চলে এসো ফেলিং এ কি। দেখো ফেলিং এ হলো, তোমরা দেখো একটা ব্লু কালারের সলিউশন দেখতেই পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কপার সালফেটের সলিউশন। ফেলিং এটা কি তাহলে? কপার সালফেটের সলিউশন। এবার ফেলিং বিটা, ফেলিং বি হচ্ছে তোমরা রচেলি সল্ট বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সলিউশন। রচেলি সল্ট বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সলিউশন। এই দুটোকে যদি আমি সম আয়তনে মেশাই তাহলে তৈরি হবে ফেলিং সলিউশন। দিস ইজ ফেলিং এ। আবারও বলছি, ফেলিং এটা কি বলো? ফেলিং ইজ দ্য solution of copper sulfate and failing B is the solution of Rochley salt or sodium potassium tartrate. তো চলো আমরা আগে ফেলিং দ্রবণটা বানাই। তো ফেলিং দ্রবণটা বানাতে গেলে আমরা কি নেব? দুটো আমরা ইকুয়াল ভলিউম নেব, আর দুটোকে আমরা ইকুয়াল ভলিউম নিচ্ছি। প্রথমে আমরা দেখো কপার সালফেট অ্যাজ ইউজুয়াল কালার যেটা তোমাদের হওয়া উচিত সেটা দেখতে পাচ্ছ। এবার দেখো আমি যখন এর মধ্যে আমি তোমাদের একটু আলাদা করে দেখাই, তাহলে তোমরা কালার চেঞ্জটা বুঝতে পারবে একসাথে যদি না মেশাই। এর কোনো কিন্তু কালার নেই, বিশেষ করে কালার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না, তবে এটা কালার আছে, এটা কালার নেই। এবার এই দুটোকে যখন আমি মেশাচ্ছি দেখো কালার চেঞ্জ কিন্তু একটা দেখতে পাবে, কারণ এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানে একটা কপারের সাথে, তোমরা পরে কমপ্লেক্স সল্ট চ্যাপ্টারে পড়বে যে কপার আয়নের সাথে এখানে যে টার্টারেট যে সল্টটা রয়েছে সেই টার্টারেট লবণের একটা কমপ্লেক্স তৈরি হয়, যে কমপ্লেক্সটার কালার হচ্ছে তাহলে দেখো এটা তৈরি হলো। এবার আমরা এটা কি তৈরি করলাম? আমরা একটু মিশিয়ে নিই, দেখো একটা ডিপ ব্লু কালারের একটা কমপ্লেক্স তৈরি হলো। ঠিক আছে, এটাই হলো ফেলিং দ্রবণ। তাহলে ফেলিং দ্রবণ কি তোমাদের এক্সামও জিজ্ঞেস করতে পারে, ফেলিং এ এবং ফেলিং বি এর সম আয়তনীয় মিশ্রণ। তো আমরা পাশাপাশি তোমাদের বায়োমলিকুলসের একটা যৌগ আছে সেটাকেও একটু টেস্ট করে দেখে নিতে চাই যে তোমরা অ্যালডিহাইড কেটন যেমন করেছো, বায়োমলিকুলসে তোমাদের গ্লুকোজ আছে, তাহলে গ্লুকোজে অ্যালডিহাইড গ্রুপ আছে, তাহলে অ্যালডিহাইড গ্রুপ থাকলে সেটাও টেস্টে রেসপন্স করার কথা। তো আমি তোমাদের জন্য গ্লুকন ডি নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আমরা দেখি যে সত্যিকারে রেসপন্স করে কিনা। তাহলে আমরা এর মধ্যে একটুখানি গ্লুকন ডি, যার মধ্যে গ্লুকোজ আছে এবং জানো সেখানে অ্যালডিহাইড গ্রুপ আছে অবশ্যই, সেটা এখানে মেশাচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা মেশানোর আগে কি হয়েছে। এবার মেশানোর পর আমরা হালকা করে এটাকে একটু গরম করার চেষ্টা করি, দেখি কি হয়। কোনো কালার চেঞ্জ হয় কিনা দেখো। দেখো এটা অরেঞ্জ কালার চলে আসছে আস্তে, ভালো করে দেখো, খেয়াল করে দেখো একটা অরেঞ্জ কালার, ব্লু কালারটা কনভার্ট হচ্ছে কিসে বলো, একটা অরেঞ্জ কালার চলে আসছে, খেয়াল করে দেখো। দেখো একটা অরেঞ্জ কালার চলে, রেডিশ কালার বা অরেঞ্জ কালার চলে এসেছে, কারণ তোমরা জানো কিউপিক ছিল ওখানে। কিউপিক মানে CO2+, এখানে কিউপ্রাস অক্সাইডে প্রেসিপিটেট হচ্ছে, যে রেড কালার হচ্ছে কিউপ্রাস অক্সাইড CO2 ওর প্রেসিপিটেট করেছে। তো কি হয়েছে বলো, কিউপিক থেকে কিউপ্রাস হয়েছে, মানে ও নিজে কি হয়েছে, কিউপিক কিউপ্রাসে রিডিউসড হয়েছে। আর এখানে যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল সেটা কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিডাইজড হয়েছে। তো তোমরা পড়েছো সেখানে যে গ্লুকোজ হচ্ছে একটা রিডিউসিং সুগার, অর্থাৎ সে কি করে, সে ফেলিং এবং টলেন্সকে রিডিউস করতে পারে। এবং পাশাপাশি আমরা এটাও দেখলাম যে অ্যালডিহাইডের টেস্টও দেখে নিলাম, কারণ অ্যালডিহাইড গ্রুপ কি হয়, অ্যালডিহাইড থাকলে ফেলিং এবং টলেন্সকে
রিডিউস করবে, অর্থাৎ ফেলিং সলিউশন যেটা ব্লু কালারের সেটা দেখো অরেঞ্জ কালার বা রেডিশ কালারে কনভার্ট হয়ে গেল। তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত। এটা কিন্তু কিটোন রেসপন্স করবে না। তাহলে ডিএনপিতে কিটোনও রেসপন্স করবে, আবার অ্যালডিহাইডও রেসপন্স করবে, কিন্তু এই যে টেস্টটা ফেলিং সলিউশনের সঙ্গে দেখালাম, এখানে কে রেসপন্স করবে? এখানে শুধুমাত্র মনে রাখবে অ্যালডিহাইড রেসপন্স। এবার যে টেস্টটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ফিনলিক টেস্ট, অর্থাৎ ফিনল শুধু বলবো না, ফিনলিক ওইচের টেস্ট। চলো এবার দেখে নিই যে অ্যালডিহাইড বা কিটোন থাকলে কি হলো, সেটা আমি তোমাদের দেখালাম। এবার তোমরা দেখো কিভাবে রিয়াকশানটা হচ্ছে। দেখো অ্যালডিহাইড বা কিটোন যাই থাক না কেন, আমি তোমাদের আগে আলোচনা করলাম, সেখানে সিও গ্রুপ থাকছে, তার সঙ্গে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়ায়, অর্থাৎ ডিএনপি বা ব্রাডির বিকারকের বিক্রিয়ায় 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজোন উৎপন্ন হয়, যেটা লাল বা কমলা বর্ণের অধক্ষেপ হতে পারে বিভিন্ন যৌগর ভেদে, অর্থাৎ কী যৌগ ব্যবহার করছো তার উপর নির্ভর করে। তো এখানে একটা উদাহরণ যেটা তোমাদের আমি দেখালাম, যে এক্সপেরিমেন্টটা ভ্যানিলিনকে আমরা নিয়েছিলাম উদাহরণ হিসাবে। তো এখানেও দেখো সিএইচও গ্রুপ বর্তমান, এবং সেখানে ডিএনপির সাথে বিক্রিয়া করলে দেখো লাল অধক্ষেপ তোমরা পেয়েছিলে, সেটা এই যৌগটা তৈরি হওয়ার জন্য। এবার আমরা অ্যালডিহাইড মূলক যদি থাকে, অর্থাৎ কিটোন বা অ্যালডিহাইড দুজনেই কিন্তু আগের পরীক্ষাটা ছাড়া দেবে। যদি আমরা অ্যালডিহাইড থেকে সেটা কি করে চিনব? সেটা টলেন্স বিকারক দ্বারাও চেনা যায়, ফেলিং বিকারক দ্বারাও চেনা যায়। আমরা ফেলিং বিকারকের সাথে বিক্রিয়াটা দেখছি। দেখো তোমাদের যেটা দেখানো হলো, কিউপ্রিক অক্সাইড, অর্থাৎ ফেলিংয়ে একটা কমপ্লেক্স সল তৈরি হয়, সেটাকে আমরা সহজতর করার জন্য কিউপ্রিক অক্সাইড নিচ্ছি। সেটা দেখো লাল বর্ণের কিউ প্লাস অক্সাইডে তৈরি হয়েছে। তো আমরা তোমাদের যেটা দেখালাম গ্লুকোজ নিয়ে, যেটা দেখালাম দেখো গ্লুকোজেও সিএইচও গ্রুপ আছে, তাহলে একইভাবে সেটা জারিত হয়ে গ্লুকোনিক অ্যাসিড হবে, আর লাল বর্ণের কিউ প্লাস অক্সাইডের অধক্ষেপ পড়বে। সেটা হচ্ছে যে তোমরা যদি প্রসম ফেরিক ক্লোরাইড, নিউট্রাল ফেরিক ক্লোরাইড সলিউশনের মধ্যে ফিনলিক ওইচ মানে কিন্তু শুধু ফিনল নয়, হতে পারে বিটা ন্যাপথল, হতে পারে আলফা ন্যাপথল, যে কোনো অ্যারোমেটিক ওইচ গ্রুপ যদি থাকে, তাহলে সেগুলো কি করবে? সেগুলো আমাদের ফেরিক ক্লোরাইডের সাথে রেসপন্স করবে। কি হবে চলো দেখি। তো কি হবে, তোমরা কিন্তু পড়েছো থিওরিতে যে একটা কমপ্লেক্স তৈরি হয়। যদি আমরা ফিনল বলি তাহলে আমরা ফিনলটাকে ছোট করে লিখতে পারি ও, ফিনল থেকে H+ বেরিয়ে গেলে কি লিখতে পারি? OPH, অর্থাৎ ফিনক্সাইড আয়ন তৈরি হবে। তাহলে দেখতে সেখানে হেক্সা ফিনক্সাইড আয়ন জুড়ে যাবে, কার সাথে জুড়ে যাবে? যে আমরা ফেরিক নিচ্ছি তার সাথে জুড়ে গিয়ে আমাদের তৈরি কি হবে? আমাদের তৈরি হবে একটা কমপ্লেক্স, যার কালারটা হবে ভায়োলেট। চলো তো আমরা কি নেবো? আমরা এখানে প্রথমে যেটা নিচ্ছি সেটা কি? ফেরিক ক্লোরাইড সলিউশন। ফেরিক ক্লোরাইড সলিউশন আমরা নিচ্ছি, অলরেডি সলিউশনের মধ্যে হয়ে রয়েছে। তো এখানে ফেরিক ক্লোরাইড সলিউশন নিলাম, একটু ডাইলুট করে নিই, ওয়াটার দিয়ে একটু ডাইলুট করে নিই। তো ফেরিক ক্লোরাইড সলিউশন নিলাম, ডাইলুট করে নিয়েছি ফেরিক ক্লোরাইড সলিউশন। তো এবার আমরা এখানে ফিনলের সলিউশন মানে ফিনল মেশাবো আমরা ফিনল মেশাবো। এবারে কালার চেঞ্জ দেখতে পাচ্ছ, দেখো দেখো একটা ব্লুইশ ভায়োলেট কালার দেখো চলে আসছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল, একটা ব্লুইশ কালার, ডিপ ব্লুইশ কালার বা ভায়োলেট কালার তোমরা পেলে। তো সেটা কিসের জন্য হলো? ওখানে একটা কমপ্লেক্স তৈরি হলো, মানে কি তৈরি হয়েছে? একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, যে কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য তোমরা এই কালারটা। তো এটা কেন হলো আমি আবারও বলছি, যে তোমাদের ওখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য কিন্তু এই ঘটনাটা ঘটে। আর একটু ডাইলুট করলে তোমরা ভালো বুঝতে পারবে কালারটা, এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। তো এর আরেকটা টেস্ট করা যেতে পারে, সেটা হচ্ছে তোমরা পড়বে পরে ডাই টেস্ট, খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা অ্যারোমেটিক অ্যামিনকেও আইডেন্টিফাই করতে পারবো, দুটোকে একসাথে আমরা দেখব। অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন, তোমরা জানো অ্যারোমেটিক অ্যামিন যদি থাকে, অ্যারোমেটিক অ্যামিনের সাথে যদি আমি ডায়োটাইজেশন করি, অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিনের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় কার নাম আসে? অ্যানিলিন। তাহলে অ্যানিলিনের যদি আমরা ডায়োটাইজেশন করি,
এবং তার মধ্যে যদি আমরা বিটা ন্যাপথল বা ফেনল দুটো মেশাই, তাহলে আমরা কি হবে দেখবো একটা ডাই তৈরি হবে। একটা ডাই মানে একটা কালার, এবং এই কালারটা কি হয়, এই কালারটা সেন্সিটিভ টুয়ার্ডস ফেব্রিক বা ধরো সেলুলোজের যে ব্যাক ডাই টেস্ট সেটা আমরা একটুখানি করার চেষ্টা করি। তাহলে ব্যাক ডাই টেস্ট করতে গেলে কি লাগবে, আমাদের ডায়োটাইজেশন করতে হবে। তো ফেনল তো আমাদের রয়েছেই অলরেডি, তো আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে যে সোডিয়াম নাইট্রাইট আমরা মিশিয়ে, সোডিয়াম নাইট্রাইটের একটা সলিউশন রেডি হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখব তাহলে ডায়োটাইজেশন করতে গেলে কি লাগে, আমাদের সোডিয়াম নাইট্রাইট লাগে এবং তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে তার সঙ্গে মেশালে, এবং টেম্পারেচারটা অবশ্যই 2 থেকে 5 ডিগ্রির মধ্যে রাখা। আমরা বরফ এনে রেখেছি একটু টেম্পারেচারটা কমানোর জন্য। সোডিয়াম নাইট্রাইট সলিউশন আমাদের তৈরি করা হয়ে গেল। সোডিয়াম নাইট্রাইট তৈরি হয়ে গেছে, এটাকে আমরা রেখে দিই আপাতত। আরেকটা পাত্রের মধ্যে এটাকে আমরা বরফের মধ্যে রেখে দিচ্ছি, ঠান্ডা করার জন্য ব্যবস্থা করে রাখছি। টেম্পারেচারটা তাহলে মোটামুটি আমাদের অবশ্যই 2 থেকে 5 ডিগ্রির মধ্যে থাকার কথা। আরেকটা পাত্রে আমরা নিচ্ছি, সেটা হচ্ছে অ্যানিলিন। তো অ্যানিলিন একটা যেহেতু বেসিক কম্পাউন্ড, তোমরা জানো অ্যানিলিনের যেহেতু লোন পেয়ার আছে, তাহলে এর মধ্যে কি বেসিক প্রপার্টি আছে। তো আমরা একটা অ্যানিলিনকে নেব। তো অ্যানিলিন কিন্তু নর্মালি সলিউবল হবে না, আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সলিউবল করব। অ্যানিলিন ওয়াটার সলিউবল যেহেতু হবে না, সেই জন্য আমরা একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নেবো, তার মধ্যে এটা অবশ্যই সলিউবল হবে। এবার আমরা কয়েক ফোঁটা একটু অ্যানিলিন নেব। অ্যানিলিন এর মধ্যে আশা করছি সলিউবল হয়ে যাবে। তো এখানে অ্যানিলিনটা দেখো আমরা নিয়েছি, দেখো সলিউবল হয়ে গেছে। এখানে কি তৈরি হয়েছে, অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড। এখানে কি তৈরি হলো বলো, অ্যানিলিন একটা বেস, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন হলো, তাহলে অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড। তাহলে অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড তৈরি হয়ে গেছে। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে দেখো এটাকে একটু ঠান্ডা করবো। এই সলিউশনটাকেও আমরা একটু ঠান্ডা করবো, কিছুক্ষণ একটু ঠান্ডা করবো। আরেকটা পাত্রের মধ্যে আমরা ফেনলের সলিউশন দিচ্ছি, আরেকটা পাত্রের মধ্যে একটু অ্যালকালাইন হলে রিঅ্যাকশনটা ভালো হয়। তো অ্যালকালাইন আমরা ফেনল দেবো আরেকটা পাত্রে। একটা NaOH বিট নিই, NaOH এর মধ্যে নিয়ে আমরা একটা NaOH এর বিট নিয়েছি, ওই NaOH এর বিটের মধ্যে আমরা একটু ফেনল মেশাবো। ফেনলটাকে মেশাবো এর মধ্যে, স্লাইডলি একটু অ্যালকালাইন মিডিয়াম করলে রিঅ্যাকশনটা ভালো হবে। নইলে ফেনলটা জেনারেলি মেশে না, ওয়াটার সলিউবল নয়। তো আমরা কি করব, এই ফেনলটাকে এবার এর মধ্যে সামান্য ফেনলের সলিউশন আমাদের রেডি। এবার আমাদের ডায়োটাইজেশন করার কথা। এবার আমরা কি করব, ডায়োটাইজেশন করব। তাহলে অলরেডি আমাদের তিনটেকে একটু ঠান্ডা করে নিলাম, আমরা এবার ডায়োটাইজেশন করবো। দেখো একটাতে কি আছে, একটাতে আমাদের অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড, একটাতে সোডিয়াম নাইট্রাইট রেডি আছে। আমরা দুটোকে এবার মেশাবো, মিশালে কি হবে, ডায়োটাইজেশন হবে। হ্যাঁ, দেখো দুটোকে মিশাচ্ছি, শীতল অবস্থায় দুটোকে আমি মিশিয়ে নেবো। তারপর এখানে ডায়োটাইজেশন হবে। এদিকে আমাদের ডায়োটাইজেশন হয়ে গেল।
ডায়োটাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, অলরেডি ডায়োটাইজেশন হয়ে গেল। তাহলে এখানে কি তৈরি হলো? এখানে তৈরি হলো, তোমরা জানো, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানে কি তৈরি হয়ে গেছে? বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই যে ডায়োটাইজ হলো, যে ডায়োটাইজেশন ঘটলো, এই ডায়োটাইজ সলিউশনের কিছুটা নিয়ে আমরা ওর মধ্যে অ্যাড করবো। কার মধ্যে অ্যাড করবো? এই যে অলরেডি আমরা যে ফিনল সলিউশন নিয়েছি তার মধ্যে অ্যাড করবো। দেখো, একটা কালারের একটা ডাই তৈরি হচ্ছে, দেখো একটা কালারফুল একটা ডাই তৈরি হচ্ছে, খেয়াল করে একটা দেখো ডাই তৈরি হচ্ছে। আমরা বিটা ন্যাপথলের সাথে ওই একই রিঅ্যাকশন দেখবো। বিটা ন্যাপথল, এখানেও তোমার ওই গ্রুপ আছে, বিটা ন্যাপথলের মধ্যে আমরা দেখি মিশিয়ে দেখি কালারটা কি হয়। তাহলে এবার আমরা একটু বিটা ন্যাপথল সলিউশন নিই, তার মধ্যে যদি দিয়ে দেখি কালারটা কিরকম চেঞ্জ হয়। চলো, বিটা ন্যাপথল সলিউশন নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা ওই ডায়াজোনিয়াম, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিচ্ছি। এখানে সুন্দর কালারটা হয়ে যাচ্ছে, রেড কালারটা দেখো তুমি সুন্দর বুঝতে পারছো। তাহলে বিটা ন্যাপথলেও ওই গ্রুপ আছে। তাহলে এখানে তোমরা এই টেস্টটা করেছো, দেখো এখানে সুন্দর কালার একটা ডাই তৈরি, এখানেও ডাই তৈরি হয়েছে। দেখো এই কালার দুটো একটু ফারাক আছে, একটুখানি এখানে অরেঞ্জিং বা ইউলিশ কালার রয়েছে, এটা দেখো রেড কালার তৈরি হয়েছে। তাহলে এটা হলো বিটা ন্যাপথলের সঙ্গে দেখো একটা রেড কালারের ডাই তৈরি হবে। আর যদি ফেনল থাকে তাহলে ফেনলিক ওইচ আছে, ফেনলিক ওইচেও তাহলে ওখানেও ওইচ আছে, বিটা ন্যাপথলেও ওইচ আছে। তো এই দুটোতেই আমরা কি দেখতে পেলাম? ওইচ গ্রুপের আইডেন্টিফিকেশনের জন্য আমরা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করাতে পারি। তাহলে এটা একাধারে, যেমন আমি যদি অ্যারোমেটিক অ্যালকোহলের টেস্ট বা অ্যারোমেটিক ওয়েজ গ্রুপের টেস্ট আমি বলি, অ্যারোমেটিক ওয়েজ গ্রুপ যদি আমরা টেস্ট করার বলি, তাহলে সেখানে আমরা দুটো করে বলতে পারি ব্যাক ডাই করবো তখন। কারণ তখন আমাদের নোন কোনটা বলো? আমরা নোন হচ্ছে যে অ্যানিলিন, অ্যানিলিন নিলাম, হাইড্রোক্লোরাইডটা নোন, ওর মধ্যে ওয়েজ গ্রুপ আছে কিনা আমি জানি না। তাহলে ওয়েজ গ্রুপটা হতে পারে ফেনল, হতে পারে বিটা ন্যাপথল, হতে পারে আলফা ন্যাপথল। তার সঙ্গে আমি অ্যারোমেটিক বেঞ্জিন যে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা হয়েছে, অর্থাৎ অ্যানিলিনটা তো আমার কাছে জানা, অ্যানিলিনটা আমি নোন নিলাম, তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রাইট দিয়ে আমরা কি করলাম বলো? আমরা প্রথমে আগে ডায়োটাইজেশন করে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বানিয়ে নিলাম, এবং তার সাথে যদি আমরা, যেটা আমাদের আননোন থাকবে, সেটা যদি মনে করো ওইচ গ্রুপ থাকে, তাহলে ওই টিওইচ, আবারও বলছি এটা কিন্তু অ্যারোমেটিক ওইচ, অর্থাৎ ফিনল, বিটা ন্যাপথল বা আলফা ন্যাপথল, তাদের সাথে যদি এগুলো রেসপন্স করে, তাহলে এই ধরনের আমরা কি পাবো? ডাই পাবো। উল্টো করে আমরা দেখো, এটাই আবার কার টেস্ট? এই টেস্টেই আমরা ইউজ করবো অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে। কারণ কি হলো? তখন আমি বিটা ন্যাপথলটা নিলাম, বিটা ন্যাপথলটা আমার কাছে নোন, বিটা ন্যাপথল নিলাম। এবার আমি যেটা স্যাম্পল দিয়েছি সেটা কিন্তু অর্গানিক স্যাম্পলটাকে চিনি না, সেই অর্গানিক স্যাম্পলটাতে আমি কি করলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রাইট দিয়ে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি করলাম? ডায়োটাইজেশন করলাম। এবার আমি তার মধ্যে, অর্থাৎ সেই সলিউশনটাকে বিটা ন্যাপথলের মধ্যে বা ফিনলের মধ্যে ঢাললাম। সেখানে যে রেসপন্স পাবে সেটা কার জন্য? সেটা হচ্ছে ওই অ্যারোমেটিক অ্যামিনের জন্য। তাহলে এই টেস্টটা দিয়ে তুমি একাধারে অ্যারোমেটিক অ্যামিনকে আইডেন্টিফাই করতে পারবে, অন্যদিকে আবার ফেনলিক ওইচ, অর্থাৎ নট অনলি ফিনল, এটা হতে পারে কি বিটা ন্যাপথল, আলফা ন্যাপথল, তাদেরকেও আইডেন্টিফাই করতে পারবে। তাহলে যখন বিটা ন্যাপথল বা আলফা ন্যাপথল অর্থাৎ অ্যারোমেটিক যে ওইচ গ্রুপগুলো আছে, তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় ব্যাক ডাই টেস্ট, ঠিক আছে? পশ্চাৎ ডাই তৈরি, এটা বাংলা বলা যেতে পারে। আর যদি তুমি অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে যখন করছো, তখন তুমি বিটা ন্যাপথল বা আলফা ন্যাপথল বা অ্যারোমেটিক অন্যান্য যে সমস্ত ওইচ গ্রুপ আছে অর্থাৎ ফেনল, সেটা তোমাদের কাছে কি থাকছে? তোমাদের কাছে যেটা নোন থাকছে, তাহলে ওটা আমাদের কাছে আননোন, তখন শুধু আমরা বলবো ডাই টেস্ট। তো এটাই আমাদের দুই জায়গায় ব্যবহার করতে পারি। এবার চলো বিক্রিয়াগুলো একটু দেখে নেওয়া যাক। ফেনলিক হাইড্রক্সিল মূলকের জন্য বা অ্যারোমেটিক হাইড্রক্সিল গ্রুপের জন্য আমরা প্রথমে যে পরীক্ষাটা দেখালাম তোমাদের, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে যদি আমরা ফেনলের রিঅ্যাকশান করি, তাহলে সেখানে একটা দেখো বেগুনি বর্ণের একটা জটিল আয়ন তৈরি হয়েছে, যেই জন্যই তোমাদের এই বেগুনি বর্ণটা পাওয়া গেল। আর একটা পরীক্ষা যেটা দেখালাম, যে ব্যাক ডাই টেস্ট বা পশ্চাৎ বা পরোক্ষ রঞ্জক পরীক্ষা। সেখানে কি করা হলো? অ্যানিলিনকে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে মিশিয়ে সোডিয়াম নাইট্রাইট সহযোগে নিম্ন উষ্ণতায় তার ডায়োটাইজেশন করা হলো, ফলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া গেল। এবং তার সাথে যখন ফেনলের
তুমি রিয়াকশান করাচ্ছ একটু ক্ষারীয় মাধ্যমে অ্যালকালাইন ফেনলের সাথে যখন রিয়াকশান করছো তখন একটা অ্যাজোডাই তৈরি হচ্ছে। এটা দিয়েও আমরা চিনতে পারি। তো দেখো এই টেস্টটাকে যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক একই রকমভাবে দেখো আমরা অ্যারোমেটিক অ্যামিনমূলকের শনাক্তকরণও ব্যবহার করতে পারি। সেখানে আমাদের এইটা থাকবে আননোন, অর্থাৎ অ্যারোমেটিক যে অ্যামিন, প্রাইমারি অ্যামিন, সেটা আমাদের কাছে, দেখেন আমরা অ্যানিলিনকে নিয়েছি উদাহরণ হিসাবে, সেটা আমাদের কাছে আননোন থাকবে। তো সেটাকে আমরা HCl এ মিশিয়ে, আমি জানি না তার মধ্যে কী আছে, সেটাকে আমরা HCl এ মিশিয়ে সোডিয়াম নাইট্রাইট সহযোগে ডায়াজোটাইজেশন করব। যদি থাকে NH2 গ্রুপ তাহলে কী তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এবং তার সাথে তুমি আগের মতো ফেনলের সাথেও রিয়াকশান করতে পারো, সেখানেও ডাই তৈরি হবে। এখানে যদি বিটা ন্যাপথলের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে, বিটা ন্যাপথলের সঙ্গে একটা লাল বর্ণের অ্যাজোডাই তৈরি হবে। তাহলে এর দ্বারা আমরা কি করতে পারবো, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করতে পারবো। এটাও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তাই আমরা শেষের দিকে চলে গেছি, আর আমরা কয়েকটা টেস্ট দেখবো। সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের যে এস্টারিফিকেশন টেস্টটা রয়েছে সেটা আমি তোমরা দেখে বুঝতে পারবে না, কারণ ওখানে একটা বিশেষ ধরনের গন্ধ পাওয়া যায়। আমি এই ক্যামেরা থেকে তোমাদের কাছে গন্ধ পৌঁছে দিতে পারবো না, কালার চেঞ্জ তোমরা দেখতে পারো। তো আমরা কিছু ফিজিক্যালি অবজারভেবল যেগুলো, সেগুলোই তো আমরা এখানে এক্সপেরিমেন্টালি দেখি। তো ফিজিক্যালি অবজার্ভ করা যাবে ক্যামেরা থেকে কি কোনো কালার, কোনো গ্যাসের এফারভেসেন্স হচ্ছে কিনা, এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তাই এস্টারিফিকেশন টেস্টটা আমরা করছি না, আমরা যেটা করছি সোডিয়াম বাইকার্বনেটের স্যাচুরেটেড সলিউশন। এটা খুব পপুলার টেস্ট। সোডিয়াম বাইকার্বনেটের সলিউশনের স্যাচুরেটেড সলিউশনের মধ্যে যদি তুমি কোনো COOH গ্রুপ আছে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, এরকম কোনো কম্পাউন্ডকে দাও, তাহলে দেখবে যে CO2 এর একটা এফারভেসেন্স বেরোবে, একটা বুদবুদ বেরোবে। সেটা দিয়ে বুঝতে পারো। এ প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে COOH গ্রুপ নেই, তাও কি আমাদের সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিয়াকশন করতে পারে? দেখো ফেনলে কিন্তু OH আছে, কিন্তু এটা এত বেশি অ্যাসিডিক নয় যে সোডিয়াম বাইকার্বনেট থেকে CO2 বার করে। কিন্তু যদি তুমি ওখানে নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করো, তোমাদের অবশ্যই তোমরা থিওরিতে পড়েছো যদি নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করি, নাইট্রো গ্রুপকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে অ্যাসিডিটি বাড়িয়ে দেবে, ফেনলে অ্যাসিডিটি বাড়িয়ে দেবে। যদি তিনটে নাইট্রো বসিয়ে দাও, অর্থাৎ তোমরা জানো 2,4,6 টাইনাইট্রোফেনল, যেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পিক্রিক অ্যাসিড। সেটা কিন্তু আবার মজাদার কোশ্চেন, এটা কিন্তু দিতে পারে। সেই পিক্রিক অ্যাসিড কিন্তু COOH না থাকলেও সে কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের সাথে সমভাবে রিয়াকশন করবে, CO2 এফারভেসেন্স করবে। তাহলে চলো আমরা দেখে নিই লাস্ট পরীক্ষা, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট। কিভাবে করব? তো আমরা সোডিয়াম বাইকার্বনেটের একটা সলিউশন আগে বানিয়ে নিচ্ছি। সোডিয়াম বাইকার্বনেটের একটা সলিউশন আমরা চটপট বানিয়ে নিই। স্যাচুরেটেড সলিউশন বানিয়ে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সোডিয়াম বাইকার্বনেট আমরা একটা স্যাচুরেটেড সলিউশন, একটু বেশি পরিমাণ নিলাম সোডিয়াম বাইকার্বনেট, যাতে তলায় একটু পড়ে থাকে, আমরা বানিয়ে নিলাম। এবং এটাকে খুব ভালো করে বোঝার জন্য আমি একটা ওয়াচ গ্লাস ব্যবহার করছি, যাতে তোমরা যে বুদবুদটা উঠবে, যে এফারভেসেন্স উঠবে, সেটা খুব ভালো দেখতে পারবে। ওই জন্য আমরা ওয়াচ গ্লাসের উপর এই সলিউশনটাকে নিচ্ছি। তাহলে এই সলিউশনটাকে আমি ওয়াচ গ্লাসের মধ্যে নিলাম। ঠিক আছে, এখানটা আমি রাখছি আপাতত। এবার আমরা আমাদের হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে তোমরা জানো ভিনিগার নামে পরিচিত। COOH আছে, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। তো সরাসরি আমি একটু ইথানোয়িক অ্যাসিড দিয়ে দেখি কি হয়। আমরা সরাসরি এর মধ্যে একটু ইথানোয়িক অ্যাসিড দিয়ে দেখবো কি হয়, কি চেঞ্জ হয়। দেখো খেয়াল করো, এটাই কিন্তু এর খুব ভালো পরীক্ষা। যদি আমরা সরাসরি এর মধ্যে ইথানোয়িক অ্যাসিড দিই, তাহলে কি হচ্ছে, বা যে কোনো তোমরা কার্বক্সিলিক অ্যাসিড দিতে পারো। দেখো স্প্রাইটের মতো, দেখো এফারভেসেন্স এখনো বেরোচ্ছে। দেখো এটা কি, এটা হচ্ছে CO2, অর্থাৎ CO2টা এখান থেকে বেরিয়ে আসে। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, সেটা হতে পারে বেনজোয়িক অ্যাসিড, অর্থাৎ COOH গ্রুপ যদি সেখানে থাকে, তাহলে এখানে দেখো এরকম বুদবুদ বা এফারভেসেন্স তৈরি হয়। লাস্ট আমাদের সিলেবাসে ডাবল বন্ড সংক্রান্ত যে আনস্যাচুরেশন, সেটার এক্সপেরিমেন্ট আছে। তো আমরা যেটার জন্য বেছে নিচ্ছি, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন এখানে আগে থাকতেই বানিয়ে রাখা হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটু
ব্লুইশ কালার, অর্থাৎ খেয়াল করে দেখো কালারটা, তোমরা একটা কালার তোমরা এটা দেখেছো, পরেও তোমরা প্র্যাকটিক্যালি করবে, এটা নিয়ে দেখো, খেয়াল করো। আমি এটাকে একটু ডায়ালুট করে দিই, তাহলে বোধহয় তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আমরা একটু ডায়ালুট ফর্মে নিয়ে যাই। এই জল নিলাম, জল নিয়ে একটুখানি আমি ওর মধ্যে KMNO4 মেশাচ্ছি, অর্থাৎ একটু ডায়ালুট করে নিচ্ছি। খুব ডায়ালুট সলিউশন আমরা নিলাম। দেখতে পাচ্ছি এবার কালারটা তোমরা আশা করি পরিষ্কার বুঝতে পারছো। তাহলে KMNO4 এর আমরা সলিউশনটা এখানে নিলাম। এবার কি হচ্ছে দেখো, এটাকে আমি রাখছি এখানে আপাতত। এবার আমরা একটা অ্যাসিড নিয়েছি, এটা তোমরা হয়তো শুনে থাকতে পারো, এই অ্যাসিডটার নাম সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিড তোমরা কোন রিয়াকশনে করেছো? খুব পপুলার একটা রিয়াকশন, সেটা কি? সিনামিক অ্যাসিড তৈরি হয় পার্কিং রিয়াকশন দ্বারা। বেঞ্জালডিহাইডের সাথে যদি তুমি অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম অ্যাসিড রিঅ্যাক্ট করো ওই 180 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কি হয়? সিনামিক অ্যাসিড তৈরি হয়। স্ট্রাকচারটা একটু কল্পনা করো। ইথিলিনটা যদি তোমরা কল্পনা করো, ইথিলিনের একদিকে আছে COOH, আর একদিকে আছে একটা ফিনাইল গ্রুপ। তো ওখানে আমাদের দেখতে পাবো একই সাথে দুটো গ্রুপ আছে। কি গ্রুপ আছে? COOH গ্রুপও আছে, আবার ডাবল বন্ডের আনস্যাচুরেশনও রয়েছে। আমি আবার বলছি, আমরা কিন্তু এখানে অলিফিনিক আনস্যাচুরেশনকে আইডেন্টিফাই করব। এখানে কিন্তু বেঞ্জিনের যে ডাবল বন্ড তাকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে না। সেটা কি? সেটা রেজোনেন্স ঘটে, সেটা ডিলোকালাইজেবল, সেই ডাবল বন্ড কিন্তু এখানে রেসপন্স করবে না। তো ব্রোমিন জল দিয়ে করা যায়, আমরা এখানে KMNO4 দিয়ে বিষয়টাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে চলো বুঝে নিই। তো আমরা কি করছি, একটা কন্টেনারের মধ্যে আমরা একটু মিশিয়ে নিই। একটা কন্টেনারের মধ্যে আমরা সিনামিক অ্যাসিড কিন্তু ওয়াটার সলিউবল নয়, সিনামিক অ্যাসিড ওয়াটার সলিউবল নয়, ওই জন্য আমরা ওটাকে অ্যালকোহলের মধ্যে মিশিয়ে নিতে হবে, ওয়াটার সলিউবল হবে না। তো আমরা একটুখানি সিনামিক অ্যাসিড দিচ্ছি। আমরা একটু সিনামিক অ্যাসিড নিলাম এবং একটু অ্যালকোহল নিলাম, অ্যালকোহলের মধ্যে এটাকে মিশিয়ে নিলাম। দেখো অ্যালকোহলের মধ্যে এটা সলিউবল হয়ে যাবে। আর একটুখানি নিয়ে নিই সিনামিক অ্যাসিড। এটা কিন্তু ওয়াটার সলিউবল নয়, কিন্তু অ্যালকোহলে দেখো সুন্দরভাবে এটা মিশে যাবে সলিউশন তৈরি করতে। ক্লিয়ার সলিউশন তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যালকোহলে গিয়ে ওটা ক্লিয়ার সলিউশন তৈরি করেছে। তো এটা দিয়ে আমরা দুটো টেস্ট করবো। দেখো আমি দুটো টেস্ট পাবো, এর মধ্যে COOH আছে, কেন সিনামিক অ্যাসিডের COOH আছে, আবার ডাবল বন্ডের যে অর্থাৎ অলিফিনিক যে আনস্যাচুরেশন দুটোই আছে। তাহলে যখন সুযোগ রয়েছে আমরা দেখে নিই একবার। তাহলে আমরা সোডিয়াম বাইকার্বনেট সলিউশন আগে থাকতে ছিল, এখানে একটু দিই, দেখেছো ওখানে ছোট ছোট বুদবুদ বেরোচ্ছে এখনো। তা এখানে COOH আছে, অবশ্যই সেটার দ্বারা বোঝা যায়। আর পাশাপাশি আমরা দেখবো যে এটা কি টেস্টে সারা দেবে। এটা তোমরা এটা 11এই করেছো, মনে করে দেখো ব্যারের পরীক্ষা, যে যদি ডাবল বন্ড থাকে তার সঙ্গে অ্যালকালাইন KMNO4 দেওয়া হলে কি হয়ে যায়? ইথিলিন গ্লাইকল তৈরি হয়, যেটা তোমরা ডাইঅল, সিস ডাইঅল তৈরি হয়, তোমরা কিন্তু করেছো। এখানে তো ইথিলিন গ্লাইকল করবো না, যদি ইথিলিন থাকে তাহলে KMNO4 সঙ্গে রিয়াকশন করলে কি হয়? ইথিলিন গ্লাইকল তৈরি, এবং ওর যে কালার, যে ভায়োলেট কালার, সেটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তো চলো আমরা দেখে নিই একবার। তো এটা আমাদের কাছে থাক, এটা আমরা একদিকে রাখলাম এই জায়গাটায়। আচ্ছা, আর একটা কন্টেনার একটু ভালো করে ধুয়ে আমরা দেখানো কীভাবে কালার করছি। আমরা এখানে এবার একটু KMNO4 দিলাম, এখন KMNO4 সলিউশন নেওয়া হয়েছে। এখানে KMNO4 সলিউশন নেওয়া হয়েছে, দেখো কালারটা দেখতে পাচ্ছ পরিষ্কার। এবার দেখো এই KMNO4 এর মধ্যে আমি কি দিচ্ছি, এই যে আগে থাকতে এটা মিশিয়ে রেখেছিলাম সিনামিক অ্যাসিড অ্যালকোহলে মিশিয়েছি, যেখানে ডাবল বন্ড আছে সেটা আমি এখানে মেশাই। দেখো কালারটা চলে গেল, কালারটা চলে গেল। কালারটা কেন চলে গেল? কালারটা এই জন্য চলে গেল যে ওখানে ওই সিস ডাইঅল, তাহলে সিস ডাইঅল তৈরি হওয়ার জন্য যে বেগুনি কালারটা সেটা চলে গেল। যদি ওটা ইথিলিন থাকতো, ইথিলিন তো গ্যাস, ওটা নিয়ে টেস্ট করা সম্ভব নয়, ওই জন্য আমরা সলিড স্যাম্পল হিসাবে কি ব্যবহার করেছি? আমরা সলিড স্যাম্পল হিসাবে এখানে ব্যবহার করেছি সিনামিক অ্যাসিড।
তো দেখো এবার কার্বক্সিলিক মূলকের জন্য পরীক্ষা যেটা তোমাদের দেখানো হলো সেটা কি, যে যদি আমি সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করি, দেখো এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি, তাহলে যে বুদবুদটা বেরোচ্ছিল সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য। আর ইথানলীয় অসম্পৃক্ততা বা অলিফিনিক আনস্যাচুরেশনের জন্য যে পরীক্ষাটা, সেটা কি আমরা ব্রোমিন জল দিয়েও করতে পারি। এখানে ব্যারের পরীক্ষাটা ব্যবহার করা হচ্ছে। এখানে অ্যালকালামিন KMNO4 অর্থাৎ বেগুনি বর্ণের দ্রবণ দেখো বিক্রিয়া করলে cis1,2 ডাইঅল হচ্ছে এবং এই বেগুনি বর্ণ বর্ণহীন হয়ে যাচ্ছে। এর দ্বারাও আমরা কাকে চিনতে পারি, যে ওর মধ্যে কোনো অলিফিনিক আনস্যাচুরেশন বা ইথানলীয় অসম্পৃক্ততা আছে কিনা জানতে পারি। তো দেখো আমরা যে উদাহরণটা তোমাদের দেখিয়েছি সেটা দেখো সিনামিক অ্যাসিড নিয়েছিলাম, কারণ আমরা গ্যাসিয়াস ফেজে যদি নিই তাহলে সেখানে রিয়াকশান করানোটা ডিফিকাল্ট, ওই জন্য সিনামিক অ্যাসিডে দেখো দুটোই আছে, দেখো অলিফিনিক আনস্যাচুরেশন বা ইথানলীয় অসম্পৃক্ততাও রয়েছে, আবার COOH আছে। তাহলে আমরা এখানে যদি KMNO4 দিয়ে রিয়াকশান করাই তাহলে সেখানে KMNO4 এর যে বেগুনি বর্ণ বর্ণহীন হয়ে গেছে, তো সেটা দিয়ে আমরা বুঝলাম কি যে এখানে নিশ্চয়ই অবশ্যই কি আছে বলো, এখানে অবশ্যই অলিফিনিক আনস্যাচুরেশন আছে। আর সোডিয়াম বাইকার্বনেট সম্পৃক্ত দ্রবণ নিয়ে যখন বিক্রিয়া করলাম তখন দেখো CO2 এফারভেসেন্স বা বুদবুদ তৈরি হয়েছে। তাহলে এটার দ্বারা আমরা প্রমাণ করতে পারলাম যে সিনামিক অ্যাসিডের COOH গ্রুপও আছে, আবার অলিফিনিক আনস্যাচুরেশনও বর্তমান।